কিছুক্ষণ পর মেহুল ফিরে এসে দেখতে পায় চারদিকে রক্ত আর মেঝেতে তার বাবা রক্তাক্ত হয়ে পড়ে আছে। মেহুল কিছু বুঝে ওঠার আগেই হীরালাল পেছন থেকে মেহুলের উপর ঝাঁপিয়ে পড়ে। সে মেহুলকে দিয়ে তার হিংস্র তৃষ্ণা মেটায়। এরপর সেখানেই মেহুলকে গলা টিপে হত্যা। এ তুই 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 তো মেহুল, তুই জীবিত কেন? আমি তো নিজ হাতে তোকে মেরেছি। তুই কীভাবে আবার জীবিত হলি? এই মেহুল, তুই কীভাবে জীবিত? রাহুল দেখতে পায় তাদের থেকে কিছুটা দূরে একটা মেয়ে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মেয়েটার হাতে দুখানা লাল বালা, মাথার চুলগুলো বাতাসে নড়ছে, শাড়ি দিয়ে গলা থেকে পা পর্যন্ত ঢাকা, মুখটা দেখা যায়। মারিস না, মারিস না। সবুজ শ্যামলে ঘেরা একটি গ্রাম, গ্রামের নাম ডুমুরিয়া গ্রাম। গ্রামটা এতটাই সুন্দর যা এক মুহূর্তে যে কারো মন কেড়ে নেবে। তবে এই গ্রামের লোকজন তাদের সকল কার্যক্রম সকালের আলোতেই করে ফেলে, কেননা গ্রামটা সকালের আলোতে যেমন সবুজ শ্যামল আর সুন্দর, তেমনি রাতের বেলা এই গ্রাম হয়ে ওঠে নিস্তব্ধ মরা গ্রাম। সন্ধ্যের পরে গ্রামের দোকানে বা রাস্তায় কোনো মানুষের ছায়াও দেখা যায় না। রাতের বেলা ডুমুরিয়া গ্রামে নেমে আসে এক মৃত্যুর ছায়া। রাতের বেলা এক হিমশীতল মেয়ালি কণ্ঠে ভেসে আসে মৃত্যুর ডাক। যে এই মৃত্যুর ডাকে সাড়া দেয় সে হারিয়ে যায় মৃত্যুর গভীর মায়াজালে। সে আর কখনো ফিরে আসতে পারে না। কয়েক বছর ধরেই গ্রামে এই মৃত্যুর খেলা চলে আসছে, যার ডাকে সাড়া দিয়ে অনেক গ্রামবাসীর মৃত্যু হয়। গ্রামের বৃদ্ধ লোকজন বাচ্চাদের বলে সন্ধ্যার পরে বাহিরে পা না রাখতে, তা না হলে মেহুল তাদেরকে তার সাথে নিয়ে যাবে, যার ফলে বাচ্চারাও ভয়ে বাহিরে পা ফেলে না। ওই রাতটা ছিল শনিবারের রাত। আকাশে কালো মেঘ জমাট বেঁধে আছে, চারদিকে ঠান্ডা শীতল হাওয়া বইছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হচ্ছে এখনই আকাশের বুক ছিঁড়ে বৃষ্টি নামবে। প্রকৃতি কেমন যেন নিস্তব্ধ, যেন কোনো আগাম বিপদের আভাস দিচ্ছে। ডুবুরিয়া গ্রামের লোকজন ঘরের মধ্যে দরজা দিয়ে লুকিয়ে আছে। গ্রামের একটাও দোকান খোলা নেই, রাস্তার কোনো মানুষের ছায়াও নেই। এমন পরিবেশে ডুমুরিয়া গ্রামের মেঠো পথ ধরে হেঁটে আসছে দুজন লোক। একজনের হাতে ধরে আছে মোবাইলের টর্চ, আরেকজন ধরে আছে একটা ব্যাটারিওয়ালা টর্চ লাইট। তারা যেন কারো বাড়িতে যাচ্ছে বেড়াতে, কিন্তু তাদের কাছে এই ডুমুরিয়া গ্রামের সব কিছুই যে অজানা। তারা কি এত সহজে ফিরতে পারবে তাদের গন্তব্যে, না এই রাতের কালো অন্ধকারের হাতে শিকার হবে? দুজনের মধ্যে থেকে একজন অপরজনকে বলে উঠল, কিরে পটাশ, কই তোর মামার বাড়ি? সেই বাস থেকে নেমে আধ ঘন্টা ধরে হেঁটেই আসছি, তুই তো খালি বলেই চলেছিস এই তো এসে পড়েছি। তা বলি, আজ কি তোর মামার বাড়িতে পৌঁছতে পারবো নাকি? এই কালো রাতে টর্চের আলোতেও যে কিছু ভালো দেখা যায় না, আর আকাশেও মেঘ জমাট বেঁধে আছে, মনে হয় যে কোনো সময় বৃষ্টি নামবে। সঙ্গে তো কোনো ছাতা আনিনি, সর্বনাশ করবে তাহলে। সেই দুপুরে রওনা দিয়েছি শহর থেকে, এখন পর্যন্ত পেটে কিচ্ছুটি পড়েনি, আর যে হাঁটতে পারছি না। তার কতটুকু আছে রে? আরে ভাই রাহুল, আর একটু পথ বাকি আছে। তা আমি কি শখ করে হাঁটছি নাকি? আমারও তো পা ব্যথা হয়ে গেছে নাকি? জানিস তো, এমনিতেই এসেছি গ্রামে, আর তাও আবার রাত করে। কোনো গাড়ি পাবো না তা আমি আগেই জানতাম। কি আর করার, হেঁটেই পৌঁছতে হবে। আর অনেক দিন পর মামার বাড়ি যাচ্ছি তো, তাই ওই পথটাও কেমন জানি গুলিয়ে ফেলেছি। তবে আমার মনে হচ্ছে আর কিছুটা পথ বাকি আছে। কাজের কারণে এখন তো আর মামাদের বাড়িতে আসা হয় না। জানিস, ছোটোবেলায় মায়ের সাথে অনেকবার এসেছিলাম মামার বাড়ি। মামাকে যে ফোন করে বলবো কোনো গাড়ি পাঠাতে, তাও পারছি না। এই ডুমুরিয়া গ্রামে মোবাইলের কথা এখনও অজানা, তারা নাকি ওই চিঠিতেই কথা বলে। তা ভাই, আর কিছুটা গেলেই হয়তো মামার বাড়ি পৌঁছে যাব। তা কথা না বলে চল, পা চালা, প্রায় এসেই পড়েছি, চল চল। পটাশ নিজেদের মধ্যে কথা বলতে বলতে সামনে এগিয়ে যেতে লাগে। কিছুটা সামনে যেতেই রাহুল দেখতে পায় তাদের থেকে কিছুটা দূরে একটা মেয়ে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মেয়েটার হাতে দুখানা লাল বালা, মাথার চুলগুলো বাতাসে নড়ছে, শাড়ি দিয়ে গলা থেকে পা পর্যন্ত ঢাকা, মুখটা দেখা যাচ্ছে না। এটা দেখে রাহুল থমকে দাঁড়ালো। রাহুল কিছুটা ভয় জড়ানো কণ্ঠে পটাশকে বলল, এ এ- এ ভাই, এ পটাশ দেখ, সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরে। এত রাতে এখানে মেয়ে আসলো কোথা থেকে ভাই? আমার মনে হয় কিছু একটা গন্ডগোল আছে। ভাই দেখ না, দেখ না পটাশ।
কিন্তু পটাশ ওদিকে তাকাতেই মেয়েটা যেন কুয়াশার মধ্যে হারিয়ে যায়। পটাশ কিছুই দেখতে না পেয়ে এবার পটাশ রাহুলকে বলে উঠল, আরে কই কি, ওখানে তো কিছুই নেই, তুই হয়তো কিছু ভুল দেখেছিস, এখন তাড়াতাড়ি চল তো। এই বলে দুজন মিলে আবার এক নাগাড়ে হাঁটতে লাগলো। আরও কিছুটা যেতেই এবার তাদের কানে ভেসে আসে এক মেয়ালি কণ্ঠে হিম শীতল করা ডাক, যা শুনে রাহুল কিছুটা ভয় পায়। পটাশ রাহুলকে বলল, আরে এত রাতে এই নির্জন জায়গায় মেয়ে এলো কোথা থেকে, চল তো গিয়ে দেখি। রাহুল যেতে না চাইলেও পটাশের জোড়াজুড়িতে ওদিকে যায়। তারা সেই আওয়াজ লক্ষ্য করে যেতেই দেখতে পায় একটা মেয়ে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। পটাশ মেয়েটাকে ডেকে বলল, এই যে মেয়ে, তুমি এত রাতে এখানে কি করছো, আর আমাদের নাম জানলে কি করে, আর ডাকছই বা কেন? পটাশের কথায় মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইল, এরপর বলল, আরে আমি তো তোমাদের অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছি, অনেক দিন পর আবার আমার তৃষ্ণা মেটাবো। আহা! এই বলে মেয়েটা রাহুল আর পটাশের দিকে ঘুরে দাঁড়ালো। এ এ কি, এ যে কোনো মানুষ নয়। মেয়েটার চোখ দুটোর ভিতর কালো জমাট বাঁধা গর্ত, আর সেখান থেকে দুটো লাল অগ্নি শিখা চলছে। তার মুখ ক্ষতবিক্ষত, মুখের মাংস পচে গলে গেছে, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এই বিবরণ দৃশ্য দেখে দুজনকে জমে পাথর হয়ে যায়। তারা সেখান থেকে পালাতে যাচ্ছে, কিন্তু তাদের পা যেন সেখানে জমে গিয়েছে। মেয়েটা তাদের দিকে তাকিয়ে বিশদভাবে হাসতে লাগলো। এই বীভৎস দৃশ্য দেখে পটাশ কোনো মতে হুঁশ ফিরে পায়। সে কোনো মতে রাহুলের হাত ধরে টান মারে, যার ফলে রাহুলেরও হুঁশ ফিরে আসে। তারা দুজন মিলে এক নাগাড়ে পালাতে লাগলো পাগলের মতো। পালা পালা রাহুল, পালা পালা, নয়তো আজ আমরা বাঁচতে পারবো না, জলদি পালা। দৌড়াতে দৌড়াতে তারা কিছুটা দূরে আসতেই পেছন থেকে সেই মেয়েটার কণ্ঠ বেশি আসতে লাগলো, যা শুনে রাহুল সেখানে দাঁড়িয়ে পড়ে। যা দেখে পটাশও দাঁড়িয়ে পড়ে। সেই মেয়েটা এবার রাহুলের নাম ধরে ডাকছে, যা অনুসরণ করে রাহুল মন্ত্রমুগ্ধের মতো সেদিকে চলে যাচ্ছে। পটাশ আটকাতে চেয়েও পারে না। মেয়েটার সাথে রাহুল কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। এমন সময় এক লোক এসে পটাশকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। লোকটা পটাশকে নিয়ে তার বাড়ির উঠোনে এসে পৌঁছায়। এবার পটাশ হাঁপতে হাঁপতে লোকটার দিকে ঘুরে তাকালো। এ কি, এই যে পটাশের মামা করিম পাল। পটাশ মামাকে দেখে হাত ছেড়ে বাঁচে। পটাশ এবার তার মামাকে তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনাটা খুলে বলে, যা শুনে পটাশের মামা বলল, তা হ্যাঁ রে ভাগ্নে, তুই কি একবার এই গ্রামে আসার আগে একবার আমাকে জানাতে পারতি না? এই গ্রাম যে এখন আর আগের মতো নেই। গ্রামের লোকজন ভয়ে রাতের বেলা ঘর থেকে বের হয় না। তুই কেন এই রাতে আসতে গেলি এভাবে? রাতের বেলা এই গ্রামে এক বিভীষিকা ঘুরে বেড়ায়। রাতের বেলা মেহুল ঘুরে বেড়ায় তার শিকারের খোঁজে। যে তার ডাকে সাড়া দেয় সেই তার শিকার হয়। তাকে মেহুল নিজের সাথে নিয়ে যায়, আর তোর বন্ধুকেও সে নিয়ে গেছে তার সাথে, তার জগতে। আরে মামা, কী সব বলছো? এই মেহুলটা আবার কে? আর সে সবাইকে এভাবে মারছে কেন? আর কেনই বা গ্রামের লোকজন কিছু না করে বসে আছে? আরে ভাগ্নে, এই ঘটনা যে অনেক বড়, এর পেছনে যে অনেক বড় এক রহস্য লুকিয়ে আছে, যা আমি বাবা শিবলনাথের কাছ থেকে শুনেছি। তবে তুই যাতে শুনতে চাস তাহলে শোন ভাগ্নে। এই ঘটনা ঘটে আজ থেকে 2 বছর আগে। এক বৃদ্ধ বাবা তার একমাত্র মেয়ে, যার নাম মেহুল, তাকে নিয়ে বাস করত। মেহুল ছিল এক অপূরব সুন্দর মেয়ে। সে এই গ্রামের সব থেকে সুন্দরী ও সাহসী মেয়ে ছিল। তার বৃদ্ধ বাবাকে নিয়ে সে এই গ্রামের এক কুটিরে বাস করত। একদিন মেহুল তার কাছ থেকে ফিরে বাড়ি এসে দেখে ওই গ্রামের এক বদমাশ লোক, যার নাম হীরালাল, সে এসে তার বাবার সাথে খুব বাজে আচরণ করছে। মূলত এই হীরালাল মানুষকে টাকা ধার দিত, যার কাছ থেকে মেহুলের বাবাও কিছু টাকা ধার নেয়, যা তিনি এখনও পরিশোধ করতে পারেননি। তাই হীরালাল তার পাওনার জন্য মেহুলের বাবাকে নানা অপবাদ দিচ্ছে, যা শুনে মেহুল চুপ করে থাকতে পারে না। সে এবার হীরালালকে তাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, যা শুনে হীরালাল আরও বেশি রেগে যায়। হীরালাল বলল, আরে এই বুড়ো, তুই শোন, তুই যদি 2 দিনের মধ্যে আমার টাকা না দিতে পারিস তাহলে তোদের বাপ আর মেয়েকে এখানেই পুঁতে দেবো। আর তোর মেয়ে তো পুরো খাঁটি মাল রে। তা
বলি তোর মেয়েকে রাতে আমার বাড়িতে পাঠিয়ে দিস। ও একটু আমার আদর যত্ন করলে আমি তোর টাকা মুকুব করে দেব। কি বলিস, পাঠাবি নাকি? এমনি তো মা মরা মেয়ে, কেই বা বিয়ে করবে তাকে? তার চেয়ে ভালো ও আমার সাথে থেকে আমার একটু যত্ন করবে, তাহলে তোরা দুজন ভালো খেতে পারবি, বুঝলি বুড়ো? এই শুনে মেহুল আর চুপ করে থাকতে পারে না। সে এবার এগিয়ে এসে হীরালালকে এক চড় মেরে ধাক্কা দিয়ে বের করে দেয় তাদের ঘর থেকে। হীরালাল এই অপমান সহ্য করতে না পেরে বলল, এই মেহুল, তুই আজ আমার সাথে কাজটা মোটেও ভালো করিসনি। এর অপমান অনেক খারাপ হবে, বলে দিলাম। তোর এই সুন্দর রূপ কিভাবে আমার করি তাই তুই দেখবি। ভালোই ভালোই মানলি না তো, এবার তুই দেখবি এই এই হীরালাল কি জিনিস। রাগে ক্ষোভে হীরালাল সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে রাত নামে। মেহুল যায় পাশের কুয়ো থেকে পানি তুলে আনতে। মেহুল ঘর থেকে বেরোতেই হীরালাল হাতে লাঠি নিয়ে ঢুকে পড়ে তার ঘরে। সে ঘরে ঢুকি এসে হামলা করতে যায় মেহুলের বাবার উপর। এই হীরালাল, তুই এই রাতে আমাদের বাড়িতে কি কি করছিস? আর তোর হাতে লাঠি কেন? আমি বলছি, তুই যদি কোনো খারাপ মতলব নিয়ে এখানে আসিস তাহলে এক্ষুনি বেরিয়ে যা, আমি তোর টাকা পরিশোধ করে দেব। এক্ষুনি চলে যা, চলে যা বলছি আমার বাড়ি থেকে। শয়তান কোথাকার, আবার আমার মেয়ের ওপর খারাপ দৃষ্টি দেওয়া। যা বলছি, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা তুই। আরে এই বুড়ো, আমি তো এখান থেকে যাবই, তবে আজ তোকে এখানে পুঁতে তোর মেয়ের যৌবনের সাথে মজা করে তারপরেই এখান থেকে যাব। আজ সকালে তোরা বাপ মেয়ে মিলে আমার সাথে যা করলি তা আমি কখনো মেনে নেব না। আজ তোকে এখানে পুঁতে এরপর তোর মেয়ের সুন্দর যৌবন লুটে তারপর এখান থেকে যাব, বুঝলি তো? বুঝলি তো বুড়ো? আজ তোদের একজনকেও রেহাই দিব না। তোরা আজ চিনবি এই হীরালাল, এই হীরালালের সাথে এভাবে কথা বলার পরিণাম। এই বলে হীরালাল বৃদ্ধ বাবাকে মারতে শুরু করলো লাঠি দিয়ে। সে এক পর্যায়ে বৃদ্ধ বাবাকে ওই লাঠি দিয়ে মারতে মারতে সেখানেই রক্তাক্ত করে মেরে কিছুক্ষণ পর মেহুল ফিরে এসে দেখতে পায় চারদিকে রক্ত, আর মেঝেতে তার বাবা রক্তাক্ত হয়ে পড়ে আছে। মেহুল কিছু বুঝে ওঠার আগেই হীরালাল পেছন থেকে মেহুলের ওপর ঝাঁপিয়ে পড়ে। সে মেহুলকে দিয়ে তার হিংস্র তৃষ্ণা মেটায়। এরপর সেখানেই মেহুলকে গলা টিপে হত্যা করে। হীরালাল গ্রামে রটিয়ে দিল যে মেহুল আর তার বাবা তার টাকা পরিশোধ করতে না পেরে এই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। আর এই সব ঘটনা আমি বাবা শিবনাথ থেকে জানতে পারি। তবে তিনি এই ব্যাপারে আমাকে সাহায্য করার আগেই হীরালাল সবটা জানতে পেরে যায় আর তাকেও মেরে ফেলে। এরপর থেকে মেহুলের অতৃপ্ত আত্মা প্রতিশোধের আগুনে জ্বলে আর এক এক করে গ্রামবাসীদের মারছে। বুঝলি তো তাহলে ভাগ্নে পুরো ঘটনাটা? পটাশ তার মামার কাছ থেকে মেহুলের সাথে ঘটে যাওয়া সকল ঘটনাটা শুনতে পায়। এরপর পটাশ মামাকে বলল, তবে মামা, মেহুলের আত্মাকে থামানো কি কোনো উপায় নেই? আছে, একটা উপায় আছে, সেটা হচ্ছে মেহুলের প্রতিশোধ পূর্ণ করা। যার জন্য গ্রামের মাঝে পুঁতে রাখা মেহুলের লাশকে তুলতে ফেলতে হবে, তবেই মেহুল তার হত্যাকারীকে নিজ হাতে শাস্তি দিয়ে মুক্তি পাবে। মামা পটাশকে নিয়ে যায় মেহুলকে পুঁতে রাখার স্থানে। সেখানে গিয়ে মামা আর পটাশ মিলে মেহুলের মরদেহ মাটি থেকে তুলে ফেলে। সঙ্গে সঙ্গে যেন আকাশ বাতাস কাঁপিয়ে এক বাতাস সৃষ্টি হয়। পরিবেশটা কেমন জানি থমথমে নিস্তব্ধ হয়ে গেছে, যেন কোনো বিপদ আসছে, যেন কোনো বড় সংখ্যায় আছে ডুমুরিয়া গ্রাম অন্যদিকে ফিরছে। এমন সময় হীরালালের সামনের পুরো জায়গাটা কুয়াশায় ভরে যায়। যা দেখে হীরালাল বলল, আরে শালা, এখানে আবার এত কুয়াশা কেন আসলো? এক্ষুনি তো সব কিছু পরিষ্কার ছিল, এখনই কুয়াশা আর এত জোরও বাতাস চলছে। হীরালাল তার মনে কথা বলতেই বলতেই সামনেই দেখতে পায় মেহুল তার দিকে উড়ে অঙ্গুলি চোখে দেখে আছে। যা দেখে হীরালাল বলল, এ তুই 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 তো মেহুল, তুই জীবিত কেন? আমি তো নিজ হাতে তোকে মেরেছি, তুই কীভাবে আবার জীবিত হলি? এই মেহুল, তুই কীভাবে জীবিত হলি? হ্যাঁ, আমি মেহুল, আর আমি আমার প্রতিশোধ নিতেই ফিরে এসেছি। এই জানোয়ার, তুই আমাকে অনেক নৃশংসভাবে হত্যা করেছিস। বিনা অপরাধে তুই আমার বাবাকে আর আমাকে প্রাণে মেরেছিস, আমার ইজ্জত লুট করেছিস। তার শাস্তি আজ তুই পাবি। আজ আমার হাতেই তোর মৃত্যু।
তোর মৃত্যু আমার হাতেই লেখা। নে নে মর। নে, ও ও নে, ও মর, মারিস না, ও মারিস না, ও ও মর। ও ও এতদিন পর আমার প্রতিশোধ পূরণ হয়েছে। আজ থেকে আমার আত্মা মুক্ত। ধন্যবাদ, ধন্যবাদ পটাশ, আর তোর মামাকেও। যাই যাই আমি।